দেখুন, উনি তো গরু খেতে ভালোবাসেন। আর এই গরমের মধ্যে গরু খেলে শরীরে উত্তাপ আসে, তাপ আসে, হাই প্রেশার হয়। হাই প্রেশার থেকে অনেক সময় বুক ধড়ফড় করে, অনেক সময় মাথা কাজ করে না। ডাবের জল খেতে হয়, লেবুর জল খেতে হয়, স্যালাইন জল খেতে হয়। তো বিকাশবাবুকে বলবো যে নিজেকে, নিজের প্রফেশনকে তো আপনি ছোট করছেন, নিজেকে ছোট করছেন, নিজের দলকে ছোট করছেন। তার সাথে সাথে ডাক্তার যে প্রফেশনটা আছে, ডাক্তারিটা, কেননা একজন রোগী যখন যায়, একজন ডাক্তার সে ভগবান। আপনার প্রফেশনে আপনার কাছে অপশন আছে যে আমি কোন ক্লায়েন্ট, ডাক্তারদের কাছে যখন রোগীটা যাচ্ছে সেটা ক্লায়েন্ট না, সেটা পেশেন্ট। সুতরাং আবারও বলছি, গরুটা একটু কম খান। বেঙ্গল ওয়ান্টস টু নো 2021 সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের কোন সন্তান ছিল, কোথায়, বর্তমানে কোথায় আছে? অনেক বছর হয়ে গেছে, 2021 থেকে 2026, 5 বছরের এত বড় একটা সন্তান কোথায় লুকিয়ে রেখেছেন উনি? আমি জানি না উনি কি প্রকারের বাবা যে নিজের ঔরসজাত সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। অভিষেক ব্যানার্জি কালকের দিনে বোধহয় বলবে, জিজ্ঞেস করবে আপনাদের সাংবাদিককে যে আগে প্রমাণ করুন আমার নাম অভিষেক ব্যানার্জি, তারপরে এসে আমাদের সাথে কথা বলবেন। কেউ দলের মধ্যে থেকে নিজের দলকে, নিজের নেত্রীকে এত ব্যঙ্গ করতে পারে, এটা কুণাল ঘোষবাবুকে দেখলেই বোঝা যায়। সন্দীপাদি, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। আর প্রথমেই একটা প্রশ্ন দিয়েই শুরু করছি, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলাই যায় যে তার তরি ডুবে গিয়েছে, একদম একা হয়ে গিয়েছেন মাননীয়া, যেরকমটাই দেখা যাচ্ছে। আবার তিনি বলছেন যে কেউ পদ ছাড়বেন না, তার যারা কাউন্সিলরেরা রয়েছেন কেএমসির, সেক্ষেত্রে তিনি বলছেন যে আগামী ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে এবং সেই মেয়াদের আগে কেউ পদত্যাগ করবেন না। তিনি কি একদম শেষ খড়কুটো ধরে আঁকড়ে থাকতে চাইছেন, কি বলতে চান? দেখুন, পিসি এবং ভাইপো মমতা ব্যানার্জি এবং ওনার ভাইপো অভিষেক ব্যানার্জি যে রাজনীতিটা গত 15 বছর ধরে পশ্চিমবাংলার বুকে সরকারি থেকে করে এসছেন, এটাকে নিয়ে আশা করি এই মুহূর্তে বিজেপির সেরকম বলার মতো কিছু নেই। শুধু এইটুকু বলবো, এখন যতটা বলবো আমরা ততটা ওনারা ট্রোলড হবেন, ততগুলো মিম বেরোবে। সুতরাং বিজেপির এখন প্রচুর কাজ, সরকারটা চালাতে হবে। এটা পশ্চিমবঙ্গের সরকার তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের মানুষের সরকার তৈরি হয়েছে। যেরকমভাবে আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় বলেছিলেন যে এতগুলো বছর তৃণমূলের সরকার ছিল, এখন শুরু হয়েছে অ্যাকচুয়ালি মানুষের সরকার, পশ্চিমবঙ্গের মানুষের সরকার। সুতরাং আমাদের কাছে অত সময় নেই ওনাদেরকে নিয়ে বলার মতো, ওনাদের পলিসি নিয়ে বলার মতো। আগামী বছর না 29 না 31, বেটার কুণাল ঘোষবাবু বলতে পারবেন, কেননা কুণাল ঘোষ একাই 100 মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি মানে পিসি ভাইপোকে ট্রোল করার জন্য। এদিকে কুণাল, আপনার কথার প্রসঙ্গেই দিদি এই প্রশ্নটাই উঠে আসছে যে কুণাল ঘোষ তো সরাসরি বলেই দিলেন যে 29-এ নাকি আবার দিল্লিতে সরকার গড়া হবে, প্রধানমন্ত্রী হবেন মমতা দেবী, এবং 31-এ পুনরায় আমরা আবার শাসনে ফিরছি বাংলাতে। কি বলবেন? মানে কেউ দলের মধ্যে থেকে নিজের দলকে, নিজের নেত্রীকে এত ব্যঙ্গ করতে পারে, এটা কুণাল ঘোষবাবুকে দেখলেই বোঝা যায়। মানে কুণাল ঘোষবাবুর জন্য আমি দুটো লাইন বলবো ওনাকে ডেডিকেট করে, যে হাতি যখন পড়ে পাকে, কুণাল ঘোষও লাথি মারে। মানে উনি যেভাবে ব্যঙ্গ বিদ্রুপ নিজে দলে থেকে করছেন, আমাদের আলাদা করে কিছু শক্তি খরচ করার প্রয়োজন নেই, মুখের ভাষা খরচ করার প্রয়োজন নেই। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক নামী এবং বেনামি সম্পত্তি নিয়ে ইতিমধ্যেই বহু চর্চা হচ্ছে। সরাসরি নির্দেশিকা গিয়েছে যে যেগুলি অবৈধভাবে গড়ে ওঠা তার সম্পত্তির যে সমস্ত অংশগুলিকে একটি ডেডলাইন দেওয়া হয়েছে, 7 দিনের মধ্যে সেই সম্পত্তি চিহ্নিতকরণ করে সেখানে বুলডোজার চলবে, এবারে সেগুলিকে, নির্মাণগুলিকে ভেঙে ফেলা হবে ইত্যাদি। অবশ্য এই বিষয়ে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনটা অবৈধ সম্পত্তি দয়া করে একটু মার্ক করে দিন। কি বলবেন? অভিষেক ব্যানার্জি কালকের দিনে বোধহয় বলবে, জিজ্ঞেস করবে আপনাদের সাংবাদিককে যে আগে প্রমাণ করুন আমার নাম অভিষেক ব্যানার্জি, তারপরে এসে আমাদের সাথে কথা বলবেন। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা নটোরিয়াস স্পয়েলড ব্র্যাট
যাকে নিজের পিসি এতদিন ধরে নিজেদের দলের ঘাড়ে চাপিয়ে নেতা বানাতে চাইছিল, তারপর নিজেদের দলের গণ্ডির বাইরে গিয়ে গোটা রাজ্যের নেতা বানাতে চাইছিল, এরকমভাবে সাজিয়ে 200খানা পুলিশ আশেপাশে দিয়ে সাজিয়ে নেতা কাউকে বানানো যায় না। এটা মমতা ব্যানার্জির মতন এরকম একজন ঝানু পলিটিশিয়ান কিভাবে এত অন্ধ হয়ে মানে পুত্রসম ও ভাইপোর ভালোবাসায় অন্ধ হয়ে এটা কি করে করতে পারলেন, সেটা এটা একটা কেস স্টাডি অ্যাকচুয়ালি। অভিষেক ব্যানার্জি একটা কেস স্টাডি, যে এরকমভাবে হেয়ারস্টাইল বানিয়ে, এরকমভাবে গাড়ি থেকে একদম নেমে রিলস বানিয়ে এরকমভাবে নেতা হওয়া যায় না। ইতিহাস সাক্ষী যে কোনো আন্দোলন, গণ আন্দোলন রাস্তা থেকে শুরু হয়েছে। সুতরাং অভিষেক ব্যানার্জিকেও যদি আবার শুরু করতে হয়, নিজের যত ধরনের দুর্নাম আছে, যত ধরনের কেলেঙ্কারি দুর্নীতি আছে, সেগুলোর অপবাদ ঘুচিয়ে, সেগুলোর প্রায়শ্চিত্ত করে যদি আবার উনি রাজনীতিটা শুরু করতে চান, তাহলে ওই রাস্তা থেকেই শুরু করতে হবে। ওই রিলস বানিয়ে করা যাবে না। রিলস বানিয়ে কেউ আজ অবধি কেউ নেতা হতে পারেনি। রাজনীতি রিলস বানিয়ে হয় না। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য, সেই মন্তব্যের ওপরেও কিন্তু এবার সরাসরি আদালতের খাঁড়া দেখলাম আমরা ঝুলতে শুরু করলো। 4 তারিখে বেলা 12টার পর যদি বাপের বেটা হন, তাহলে কলকাতায় এসে কলকাতায় থেকে দেখাবেন, এরকমটাই ভোটের আগে প্রচারের মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার বিরুদ্ধে করেছিলেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। এবং একই সঙ্গে নানা রকম উস্কানিমূলক মন্তব্য তিনি করেছিলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এবং বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ তৎকালীন বিরোধী দলনেতা বা বঙ্গ বিজেপির অন্যতম শ্রেষ্ঠ মুখ যাই বলি না কেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও। অথচ দেখা গেল আদালতে এই মন্তব্যের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে যে তিনি যদি বিদেশে যেতে চান তাহলে আদালতের পারমিশন ছাড়া তিনি যেতে পারবেন না, এবং পুলিশকেও আর কি পূর্ণাঙ্গভাবে তদন্তে সাহায্য করতে হবে। মানে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থা কি এখন গ্যাস বেলুনের মতো? তো গ্ল্যাক্সো বেবি এখন চাপে পড়ে গেছে। গ্ল্যাক্সো বেবিকে আমরা বলবো যে রাজ্যের মানুষ চাঁদা তুলে একটু কি বলে ল্যাকটোজেন ফ্যাক্টোজেন এগুলো পাঠান। ওর একটু এখন ভেবেছিল যে লঙ্কা খাওয়া শুরু করে দেবে, কিন্তু এখন অবধি নাক টিপলে যে দুধ বেরোয় এটাতেই বোঝা যাচ্ছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আবারও বলছে এটা কেস স্টাডি। অভিষেক ব্যানার্জিকে দেখে, অভিষেক ব্যানার্জির কথা শুনে, অভিষেক ব্যানার্জির উস্কানি শুনে যারা মনে করেছিল যে ওরে বাবা আমার বিশাল বড় বাপ এসে গেছে, বিশাল বড় নেতা, বিশাল বড় হোতা এসে গেছে, আজকে তারাই কিন্তু আমাদের কাছে ফোন করে করে তাদের সিকিউরিটি চাইছে, যেন বিজেপির যারা আছেন তারা গিয়ে ওনাদের উপর যেন হামলা না করেন। আমাদের দেখুন, বিজেপিটা এসছে বলেই কিন্তু এখনও ওনারা সুরক্ষিত আছেন, তৃণমূলের লোকেরা সুরক্ষিত আছেন বিজেপি এসছে বলে। নাহলে 2021-এ 2রা মের দিন থেকে বেলেঘাটার আমাদের কার্যকর্তা অভিজিৎ বাবুকে খুন করায়, তার সাথে সাথে 10খানা কুকুরছানাকে পিটিয়ে খুন করা, ওইটা থেকে শুরু করে তারপর যা যা তাণ্ডব করেছে, 350-র উপর বিজেপি কার্যকর্তাদের শুধু খুন করা হয়েছে। প্রচুর হাজার হাজার বিজেপির কর্মী বা বিজেপি যারা ভালোবেসে করে তাদেরকে বাড়িঘর ছাড়া, রাজ্য ছাড়া করা হয়েছে। সুতরাং আমরা বলবো যে এখনও কিন্তু আমরা শান্ত আছি। শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যেটা বলেছেন যে উনি এখন সকলের মুখ্যমন্ত্রী, সুতরাং সকলের দায়ভার, সিকিউরিটির দায়িত্ব ওনার, এবং উনি সেটা সগর্বে সদর্পে নিয়েছেন। এবং তার সাথে আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য, উনিও বলেছেন যে শান্ত থাকতে, কেননা এই টাইমটায় অনেকে উত্তেজিত হয়ে যায়। আমরা হলফ দিয়ে বলতে পারি, যারা যারা তৃণমূলদের উপর আক্রমণ করছে, এরকম উস্কানি শোনার পরেও আমরা শান্ত আছি। যারা যারা তৃণমূলদের উপর আক্রমণ করছে তারা ওই বেলা 12টা, 4 তারিখ বেলা 12টার পরের বিজেপি, তৎকাল বিজেপি। ওরা কিন্তু অ্যাকচুয়াল বিজেপি না, যারা বিজেপি ইলেকশনের আগে যারা জয়েন করেছিল ওরা না। সুতরাং বলবো যে আপনারা শান্ত থাকুন। এরকম অনেককেই পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে, যারা উত্তেজিত হয়ে গেছিলেন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এতগুলো বছর ধরে গুন্ডারাজ চলছিল, মহা গুন্ডারাজ চলছিল। এতগুলো বছর ধরে মমতা ব্যানার্জির নামের আড়ালে একটি সন্ত্রাসপূর্ণ সরকার চলছিল, যে সরকার দুর্নীতিকে
একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল এবং যার জন্য ওদের সাম দাম দণ্ড ভেদ করে যা খুশি করার, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস যা খুশি করার সেগুলো করছিল। তার সাথে আরেকটা জিনিস সংযোজন করতে চাইছি, দেখবেন যে আজকাল কিছু কমরেডরা আছেন, ওরা গিয়ে এই যে তৃণমূলের যত ধরনের দুর্নীতি আছে সেগুলোকে লাল সালু দিয়ে মোড়ানোর চেষ্টা করছে, ঢাকার চেষ্টা করছে। আমরা এদেরকেও বলবো আপনারাও সাবধান হয়ে যান, কেননা তৃণমূল তো ডুবেছে, আপনারাও যদি এবার ওদের আঙুল ধরতে যান, যদি বাঁচাতে যান, তখন আপনারাও যতটুক না ডুবেছেন, যতটুক না বায়বীয় হয়েছেন, তার থেকে আরও বেশি বায়বীয় পদার্থে পরিণত হবেন। সুতরাং তৃণমূলের পলিসি হচ্ছে হাম তো ডুবেঙ্গে সনম তুঝে ভি লে ডুবেঙ্গে। আমরা চাই না যে প্রত্যেকটা দল ডুবে যাক, আমরা চাই একটা সক্রিয় বলিষ্ঠ বিরোধী দল থাকুক এই রাজ্যে। দিদি, এই কথার পরিপ্রেক্ষিতেই আমার পরবর্তী প্রশ্ন যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আমি নাম করেই বলছি। তিনি এই অদিতি এবং দেবরাজের ত্রাতা হিসাবে বর্তমানে দেখা যাচ্ছে প্রতিস্থাপিত হয়েছেন এবং তিনি সরাসরি বলেছেন যে আমি একজন আইনজীবী, আমার কাছে যদি কোনো ক্লায়েন্ট আসেন তাহলে কি আমি জিজ্ঞাসা করতে যাব তিনি সিপিএম করেন না তৃণমূল করেন না বিজেপি করেন। একজন চিকিৎসক তিনি যখন চিকিৎসা করতে যাচ্ছেন তিনি সেই তুলনা টেনেও বলেন যে তখন কি চিকিৎসা করার আগে তিনি জিজ্ঞাসা করবেন ভাই তুমি কোন দলের বা কোন ধর্মের। তার এই কথা পরিপ্রেক্ষিতে কি বলবেন? দেখুন, উনি তো গরু খেতে ভালোবাসেন, আর এই গরমের মধ্যে গরু খেলে শরীরে উত্তাপ আসে, তাপ আসে, হাই প্রেশার হয়। হাই প্রেশার থেকে অনেক সময় বুক ধড়ফড় করে, অনেক সময় মাথা কাজ করে না, ডাবের জল খেতে হয়, লেবুর জল খেতে হয়, স্যালাইন জল খেতে হয়। তো বিকাশবাবুকে বলবো যে নিজেকে, নিজের প্রফেশনকে তো আপনি ছোট করছেন, নিজেকে ছোট করছেন, নিজের দলকে ছোট করছেন। তার সাথে সাথে ডাক্তার যে প্রফেশনটা আছে ডাক্তারিটা, কেননা একজন রোগী যখন যায়, একজন ডাক্তার সে ভগবান। আপনার প্রফেশনে আপনার কাছে অপশন আছে যে আমি কোন ক্লায়েন্ট, ডাক্তারদের কাছে যখন রোগীটা যাচ্ছে সেটা ক্লায়েন্ট না, সেটা পেশেন্ট, কিন্তু আপনার কাছে যখন যাচ্ছে কেউ সেটা ক্লায়েন্ট। সুতরাং আবারও বলছি, গরুটা একটু কম খান, শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে। ভবিষ্যতে এইটা দেখে খুব একটা হয়রান হব না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো মামলার দায়িত্বই তিনি নিলেন? দেখুন, আমি মোমিনপুরের একটা ঘটনা বলছি। মোমিনপুরে যে ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে, সেখানে বিনা কারণে রাজ্য পুলিশ একজনকে গ্রেফতার করেছিল, একজন সাংবাদিককে গ্রেফতার করেছিল, যে সাংবাদিকের কোনো দোষই ছিল না। আজকে তখন সেই সাংবাদিক এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কাছে বলেছিলেন আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমার হয়ে কেসটা লড়ুন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন মনে হয়নি যে এই কেসটা লড়ার, কেননা সেখানে টাকা নেই হয়তো বা, সেই সাংবাদিকের কাছে একটা পাহাড় নেই, সেই সাংবাদিকের কাছে বেনামি সম্পত্তি নেই, সেই সাংবাদিকের কাছে অঢেল টাকা নেই। তো সেই জন্য সেই সাংবাদিকের হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেই কেসটা লড়েনি। সেই সাংবাদিকটা আজকে বিধায়ক, মেমারির বিধায়ক, বিজেপির বিধায়ক শ্রী মানব গুহ। সুতরাং এতেই বোঝা যায় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন কোর্টে থাকছেন, যখন উনি ওনার সামলাটা পড়ছেন, তখন উনি পুঁজিবাদ জিন্দাবাদ। কোর্টের বাইরে যখন আসছেন, যখন উনি সিপিআইএমের ক্যান্ডিডেট হচ্ছেন, তখন পুঁজিবাদ নিপাত যাক, হ্যাঁ আমরা শ্রেণী শত্রুর বিরুদ্ধে, তাই না? আমি তখন বিপ্লব স্পন্দিত বুকে বাংলার আমিই লেনিন। তো এই যে দোগলা চরিত্র, এই যে দোগলা চেহারা, এই দোগলা চেহারা নিয়ে তাহলে এখন দায়িত্ব নিয়ে সিপিআইএম সেলিম সাহেবরা বলুন যে অ্যাকচুয়ালি আপনারা যে বিজেমূল তত্ত্ব দাঁড়ানো মানে খাড়া করতে চেয়েছিলেন, অ্যাকচুয়ালি এটা বিজেমূল না সিপেমূল, যেটা এখন মানুষ বলছে। আমরা যেটা বলছি যে সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে আঁতাত আছে এবং বিকাশবাবু এটা প্রতিষ্ঠিত করলেন। দিদি, এবারে সরাসরি একটু বিনোদনে চলে যাওয়া যাক। পরমব্রত চট্টোপাধ্যায় বর্তমানে একদম লাইমলাইটে চলে এলেন। অবশ্য তার নতুন কোনো সিনেমা বা কোনো ওয়েব সিরিজ বা এমন কিছু রিলিজ করছে না, তিনি এলেন অন্য একটি প্রেক্ষিতে। সরাসরি বললেন কি না, আমি যদি 3 সপ্তাহ 4 সপ্তাহ আগে যাই, মানে 1 মাস আগে যাই, তাহলেও দেখতে পেলাম, মানে তাহলে সেই যদি স্মৃতিচারণার আর কি দেখতে পাওয়া যাচ্ছে একটি মঞ্চ, সেখানে তিনি নীল সাদা উত্তরীয় পরেছেন, একদম বুকের মাঝখানে তৃণমূলের ব্যাজ লাগিয়েছেন এবং ব্যাজ লাগিয়ে তিনি সরাসরি বিজেপির বিরোধিতা করছেন এবং একাধিক কথা বলছেন।
কাট্টু যদি বর্তমানে চলে আসি তাহলে দেখা যাচ্ছে তিনি রুদ্রনীল ঘোষের পাশে বসে আছেন এবং সরাসরি তিনি ভিকটিম কার্ড খেলছেন এবং বলছেন আমার সন্তানের মুখ চেয়ে আমি তৃণমূল করতে বাধ্য হয়েছি ইত্যাদি ইত্যাদি। তো 2021 সালের ওই মে মাসে তখন তো তার কোনো সন্তান ছিল না, তাহলে ওই বিশ্ব ডগরানি দিবস ঘোষণা সেভাবে তিনি করলেন কিভাবে? বেঙ্গল ওয়ান্টস টু নো 2021 সালে পরমব্রত চট্টোপাধ্যায়ের কোন সন্তান ছিল, বর্তমানে কোথায় আছে, অনেক বছর হয়ে গেছে, 2021 থেকে 2026, 5 বছরের এত বড় একটা সন্তান কোথায় লুকিয়ে রেখেছেন উনি? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, আমাদের হনুমান আমরা যাকে মানি, তো হনুমানজি বুক চিরে দেখিয়েছিলেন যে শ্রীরামচন্দ্র, বলরাম এবং মা সীতা ওনার বুকে আছে, বুকের ভেতরে মানে অন্তরে আছে, হৃদয়ে আছে। ঠিক সেরকমভাবে আজকালকার দিনে আমরা তো মানুষ, আমরা তো আর বুক চিরে দেখাতে পারবো না, সেই জন্য বুকের মধ্যে ওই জোড়া ফুলের ব্যাজটা লাগিয়ে পরমব্রত প্রমাণ করিলেন যে উনি কত বড় তৃণমূল, কত বড় চটিচাটা, কত বড় দালাল। এবং আজকে উনি আমাদের শিবপুরের বিধায়ক শ্রী রুদ্রনীল ঘোষের পাশে বসে যে ডায়লগগুলো মারলেন, আমি আবারও বলছি ডায়লগগুলো মারলেন, কেননা ডায়লগবাজি তো আমরা সিনেমায় দেখি, ডায়লগ সিনেমায়। তো পরমব্রত চট্টোপাধ্যায় হয়তো রিয়েলিটি আর রিলের মধ্যে তফাৎটা গুলিয়ে ফেলেছে। মানে এটা যে কি একটা হার্ডকোর রিয়েলিটির মধ্যে দিয়ে আমরা চলেছি এতগুলো বছর, এবং এখনও চলতে হবে হয়তো, কেননা বিজেপি জিতছে, বিজেপি সরকার বানাচ্ছে, তারপরে আবার বিজেপি মার খাচ্ছে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিজেপি মার খাচ্ছে, যারা বিজেপির কার্যকর্তা মহিলারা আছেন তারাই মার খাচ্ছে। আজকের দিনেও আমরা যখন বাইরে বেরোই তখন মনে হয় যে এই বোধহয় তৃণমূলের কেউ এসে আমার ওড়নাটা টেনে দিল। হ্যাঁ, এখনও সেই ভয় ভীতি, এই যে সন্ত্রাস, এই যে ট্রমাটা গোটা রাজ্য গেছে। তো সুতরাং এটা ফাজলামো না। পরমব্রত চট্টোপাধ্যায় উনি যদি মনে করেন যে প্রত্যেকটা জিনিস একটা ফাজলামো, ওটা ফাজলামো না। কেননা উনি এত বড় দোগলা, মানে আমি জানি না উনি কি প্রকারের বাবা, যে নিজের ঔরসজাত সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আমি জানি না উনি কত ভালো বাবা, আমি সত্যিই জানি না, আমরা সত্যিই জানি না যে নিজের সন্তানের জীবনের প্রথম মুখে ভাত অনুষ্ঠান অন্নপ্রাশনে মমতা ব্যানার্জিকে এনে আপ্লুত হয়ে আতপুতু হয়ে ফটো সেশন করে নিজের সন্তানকে মমতা ব্যানার্জির হাত দিয়ে আশীর্বাদ করিয়ে আজকের দিনে এসে বলছে যে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি তৃণমূল জয়েন করেছিলাম। হিপোক্রেসি। এবং যারা যারা ওই লোকটাকে, ওই হিপোক্রিটটাকে যারা যারা তাদের সাথে বসিয়েছে তার দায়ভার তাদেরকেই নিতে হবে। কেননা এতগুলো বছর ধরে যারা ব্যান হয়ে থেকেছিল, যে নেক্সাসটা কাজ করছিল, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এদের যে নেক্সাসটা কাজ করছিল, যাদের জন্য রীতিমতো আর্টিস্ট, স্পট বয় থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট, যারা যারা শিল্পীরা যারা যারা আছেন সবাইকে একটা হুমকির পরিবেশে রাখা হতো। ব্যান কালচার, শুধু সেটা না, সেদিন আমি শুনছিলাম যে ইভেন হত্যা করারও নাকি হুমকি দেওয়া হয়েছিল। তো আপনি পরমব্রত চট্টোপাধ্যায়, আপনি ওই নেক্সাসের মধ্যে ছিলেন। এখন আপনি যদি মনে করেন যে মানুষ এত সহজে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে, না, আপনাকে হয়তো আরও 100 বার অগ্নি পরীক্ষা দিতে হবে নিজেকে শুদ্ধ করার জন্য, শুদ্ধ প্রমাণ করার জন্য। এত সহজ না জিনিস। এখন আবারও বলছি, মানুষের সরকার চলছে, মানুষের সরকার কিন্তু এত সহজ না। আবার এদিকে দেখা যাচ্ছে, যদি একটুখানি দেশের দিকে নজর দিই, ককরোচ জনতা পার্টি হঠাৎ করে সুপার ভাইরাল, এবং সেখানে কীর্তি আজাদ আর মহুয়া মৈত্র গিয়ে নাম লেখালেন। এই বিষয়ে কি বলবেন? দেখুন, ককরোচ জনতা পার্টি, আমরা একটা কার্টুনের নাম জানি, অগি অ্যান্ড দ্য ককরোচ। আমি শুধু অপেক্ষা করছি অগি জনতা পার্টি কবে আসবে, মানে মার্কেটে। মানে এটা কি বলবো বলুন, আমরা তো রাজনীতিটা করতে এসেছি, ভারতীয় জনতা পার্টি পরিবারে আমি সামিল হয়েছি এবং কার্যকর্তা হিসেবে কাজ করছি। কার্টুনের ব্যবসা করতে আসিনি, অ্যানিমেশনের ব্যবসা করতে আসিনি। হ্যাঁ, ককরোচ জনতা পার্টিকে টেক্কা দেওয়ার জন্য অগি জনতা পার্টির কেউ যদি আপনার দর্শকদের আপনাদের ক্যাম্পেইন কলিংয়ের মাধ্যমে জানাবো যে
কোনো দর্শক বন্ধু যদি অগি জনতা পার্টি খুলতে চান, রেজিস্ট্রেশন করাতে চান, আমাদের সরকার সর্বতোভাবে সাহায্য করবে। এই ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেলটিকে স্তব্ধ করে মানে ব্লক করে দেওয়ার কথা হয়েছে এবং সেখানেই সাংসদ সেই মহুয়া মৈত্র তিনি আগে এগিয়ে এসেছেন এবং বলছেন যে ফ্যাসিবাদী এবং সরকার দেশের তরুণদের অনলাইন কণ্ঠস্বরকে ভয় পায়, এমন এক দমবন্ধ করা পরিবেশে বিরোধী দলকে প্রত্যেক দিন লড়াই করতে হচ্ছে, কোটানকোট তিনি আর কি লিখেছেন। এ বিষয়ে কি বলবেন দিদি? দেখুন, দুটি পয়েন্ট বলবো। এক তো হচ্ছে উনি ওনার নেত্রী এবং জোড়াফুলের মধ্যে বিশ্বাস রাখতে পারছেন না, সেই জন্য আরশোলা জনতা পার্টিতে গিয়ে মানে ককরোচ জনতা পার্টিতে গিয়ে যোগদান করেছেন। এটা ওনার নেতৃত্বের বোঝা উচিত যে নিজের দলের সাংসদরা, বিধায়করা তাদের উপর ভরসা রাখতে পারছে না যে বিজেপির সাথে লড়াই দিতে পারবে। দু নম্বর কথা হচ্ছে আপনাদের মাধ্যমে কি নাম, মহুয়া মৈত্র দেবীকে প্রশ্নটা করতে চাইছি। উনি একটা কেস লড়ছেন সুপ্রিম কোর্টে, না বোধহয় দিল্লি হাইকোর্টে। ওনার যে জিল্টেড এক্স, ওনার সাথে একটা মানে পোষ্যর লড়াই চলছে। তো পোষ্যটা আদৌ মহুয়া দেবীর কাছে এসছেন না ওই জিল্টেড এক্সের কাছেই এখনও আছেন? কেসটা কি মহুয়া দেবী জিতেছেন? দিদি, এদিকে সবথেকে বড় একটি তথ্য এই মুহূর্তে হাতে এলো, সেটা হচ্ছে কলকাতার মেয়র মহানাগরিক ফিরহাদ হাকিমের বিরুদ্ধে জনৈক এক ব্যক্তি তিনি সরাসরি অভিযোগ দায়ের করলেন এবং সেই অভিযোগে বলা হয়েছে যে একাধিক কারচুপি করা হয়েছে। কোনো বড় সড়ো সংস্থা, সেই সংস্থাকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কারচুপি করা হয়েছে। যেমন সরকারি জমি দখল, কেএমসির ডেটাবেসে কারচুপি, ভুয়ো রিপোর্ট, অবৈধ এনওসি দেওয়ার মতো গুরুতর অভিযোগ, রীতিমতো তোলপাড় করা বেশ কিছু অভিযোগ। ফিরহাদ হাকিম কি মহা ফাঁপড়ে? দেখুন, আপনারা অবাক হচ্ছেন, আমরা অবাক হচ্ছি না। আমরা জানতাম এতগুলো বছর ধরে তো এগুলোই হয়ে আসছে। বামেদের যে লিগেসিটা আছে, বামেরা 34 বছর শাসন করতে গিয়ে যা যা অন্যায় করেছে, যা যা কুকর্ম করেছে, মমতা ব্যানার্জি এবং তার দল ওবিডিয়েন্ট স্টুডেন্টদের মতো, ববি হাকিম ওনারা ওবিডিয়েন্ট স্টুডেন্টদের মতো সেই জিনিসটাকে ফলো করেছে, সেই লিগেসিটা বহন করেছে। এবং আজকের দিনে মানে ববি হাকিমদের ওই সামরাখি না কুলরাখি অবস্থা হয়ে গেছে। মানে কীরকম বলুন, উনি কি বলবেন, কি ইন্টারভিউ দেবেন বুঝতে পারছেন না। যে উনি মহানাগরিক, উনি মেয়র, উনি পলিসি মেকার, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বডিতে নেই। মানেটা কি? মানে হচ্ছে যে ওই অপারেশন সাকসেসফুল, পেশেন্ট ডাইড, এরকম আর কি। দেখুন, একজন মহানাগরিক, প্রাক্তন মহানাগরিক, তৃণমূলের বিপুল পরিমাণ বেহিসাবি মানে অনিয়ম বেনিয়ম করে যে টাকা ইনকাম করেছে দেবরাজ চক্রবর্তী, অভিষেক ব্যানার্জির ডান হাত না বাঁ হাত না শরীরের কোন অঙ্গ তাকে মনে করা হয়, সে এবং তার তৃণমূলের গ্যাংয়েরা মিলে কীর্তনের ক্যাসেট বাজাতে বাজাতে যেভাবে গোটা উত্তর 24 পরগনায় যে সন্ত্রাস, যে ত্রাসের সৃষ্টি করেছিল, তাকে বাঁচাতে একজন প্রাক্তন মহানাগরিক, যিনি সিপিআইএম নেতা, এবারে যাদবপুরের ক্যান্ডিডেট ছিলেন, তিনি দৌড়ে চলে গেছেন কোর্টে ওনাদেরকে একটা ইন্টারিম বেল দেওয়ার জন্য। আরেক মহানাগরিক এখন ফাঁপড়ে পড়ে আছেন যে নিজের পদ রাখবেন, নিজের বোর্ড বাঁচাবেন না ভাইপোকে বাঁচাবেন। আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম ক্যাবিনেট মিনিস্টার শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া, উনি কিন্তু দুদিন আগেই বলেছেন যে টেন্ডার করা হয়নি, অফলাইন টেন্ডারে সব কাজ হয়েছে। এই যে রিয়েল এস্টেটের কাজ বলুন, মিউটেশনের কাজ বলুন, যা যা টেন্ডার বেরিয়েছে প্রত্যেকটা জিনিস ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর, টেন্ডারে হয়নি, অফলাইনে হয়েছে। এবার বলা হয় কান টানলে মাথা আসে। যখন ফিরহাদ বাবুর কানটাকে টানা হয়েছে, তখন ফিরহাদ বাবুর মাথার উপরে যে মাথা বসে আছে সেটা অবভিয়াসলি আসতে বাধ্য। কেননা এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি প্রাক্তন পুলিশ মন্ত্রী, তার সাথে সাথে ভূমি এবং ভূমি সংস্কার দপ্তরও কিন্তু মমতা ব্যানার্জির আন্ডারে ছিল। উনি কিন্তু সেটা দেখতেন। এই যে কয়েক মাস আগে আনন্দপুরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড হলো, যাতে 30 জনের ওপর, যেটাতে প্রাণ হারিয়েছে জীবন্ত দগ্ধ হয়ে দমকল মন্ত্রী সুজিত বোস, সেখানে অরূপ বিশ্বাস, ববি হাকিম, মমতা ব্যানার্জি, এনারা সবাই এত পরে ছুটে গেছেন কেন? একটাই কারণে গেছেন, যে ওনাদের ওপর যেন প্রেশারটা না আসে। তখন তো অলরেডি আত্মীয় স্বজনরা আছে, তারা কেউ খুঁজে পাচ্ছে না, ওনাদেরকে এবার খুবলে আত্মীয় স্বজনরা খাবেন, সেই জন্য ওনারা ভয়ে ভয়ে ছিলেন। প্রত্যেকটা দফতরের গাফিলতিতেই অবৈধ নির্মাণ
হয়েছে এবং তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রাক্তন যেটা ছিল সেটা দায়ী। সেটা লুকোবার জন্য সিপিআইএম এখন উঠে পড়ে লেগেছে। সেই অবৈধ নির্মাণে যা যা অবৈধ কাজকর্ম হয়েছে সেগুলোকে ঢাকার জন্য। আমরা ধিক্কার জানাই সিপিআইএমের এরকম মানসিকতাকে, এবং তার সাথে সাথে আবারও বলেছি, আইনের শাসন যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা আমাদের বর্তমান রাজ্য সরকারকে একজন বিজেপি কার্যকর্তা ছাড়ুন, একজন সাধারণ ট্যাক্স পেয়ার হিসেবে আমরা করজোড়ে নিবেদন জানাচ্ছি যে এই অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি যার জন্য থেকে থেকে মানুষের প্রাণ যাচ্ছে, মানুষের প্রাণহানি হচ্ছে, প্রত্যেকটা পরিবার তাদের প্রিয়জনদের হারাচ্ছে, এই জিনিসটা এই মুহূর্তে বন্ধ করা উচিত এবং তার জন্য যাকে যাকে গ্রেফতার করা উচিত করা হোক, শ্রীঘরে পাঠানো হোক। কেননা ওই প্রত্যেকটা মৃত্যুর জন্য, প্রত্যেকটা অবৈধ কাজের জন্য, অবৈধ নির্মাণের জন্য এই ফিরহাদ হক হাকিমদের মতো তৃণমূলীরা এবং সিপিআইএম দায়ী। তাদের 34 বছরের রাজত্ব দায়ী, গত 15 বছরের তৃণমূলের রাজত্ব দায়ী।